শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে, ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে প্রধানমন্ত্রীর আশাবাদ। বললেন, দেশ জুড়ে নাশকতা চালিয়েছে জামায়াত শিবির, মদদ দিয়েছে বিএনপি। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে সেটা আপনারা খুঁজবেন যে অর্থগুলি কোথা থেকে আসছে। আগুন যারা দিল, যারা পোড়ালো, আপনারা তো তাদের বিরুদ্ধেও তো আপনাদের কথা বলতে হবে। যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পাশে থাকার অঙ্গীকার ব্যবসায়ী সমাজে। নাশকতাকারীদের বিচার এবং কারখানা ও ইন্টারনেট চালুর অনুরোধ। চলছে কারফিউ, মঙ্গলবারও সাধারণ ছুটি ঘোষণা। কোটা ইস্যুতে রাতেই হতে পারে প্রজ্ঞাপন। কয়েকদিনের সহিংসতায় রাজধানীর বিভিন্ন এলাকায় ধ্বংসযজ্ঞের চিহ্ন। যারা এগুলো পুড়িয়েছে তাদেরকে আইনের আওতায় এনে জনসম্মুখে তাদের বিচার করতে হবে। পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন, তাদের ব্যাপারে রাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নেবে। একটি তদন্ত কমিটি করে দিয়েছি, যেটির ক্ষয়ক্ষতি নির্ধারণ করা। আমরা বলেছি 10 কার্য দিবসের মধ্যে এটি করতে। ঢাকা শহরের পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন সেনাবাহিনী প্রধান। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত চলে আসতে পারবো, সে লক্ষ্যে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমরা আরেকটু সময় লাগবে। নাশকতার অভিযোগে সারা দেশে 9 শতাধিক গ্রেফতার, অধিকাংশই বিএনপি নেতাকর্মী। দেশে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে, মন্তব্য মির্জা ফখরুলের। রিচার্জের জন্য আজও ডেস্কো তিতাস অফিসে গ্রাহকদের ভিড়। সর্বোচ্চ চেষ্টা চলছে রাতেই ইন্টারনেট সেবা চালু করার। কয়েকদিনের ঘটনায় এখনো ভয়ে আতঙ্কে ঘরবন্দি সাধারণ মানুষ। বেশি সংকটে খেটে খাওয়া দিনমজুররা। পরিস্থিতি স্বাভাবিকের অপেক্ষা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন, যেমনটি আপনারা প্রথম শিরোনামেই শুনলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করেছে জামায়াত শিবির এবং পেছনে মদদ দিয়েছে বিএনপি। অর্থ বিনিয়োগ করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালাতে। বিএনপি জামায়াত আগেও অগ্নিসন্ত্রাস করেছে, কিন্তু এবার তাদের সহজেই ছাড় দেয়া হবে না। ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে প্রধানমন্ত্রী বললেন, কোনো পরিস্থিতিতে শেখ হাসিনা পালিয়ে যাবার লোক নয়। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও সবাইকে আশ্বস্ত করেন সরকার প্রধান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে মতবিনিময়ে কয়েকদিনে আন্দোলনের নামে যে নাশকতা হয়েছে সে চিত্র তুলে ধরা হয় ব্যবসায়ীদের সামনে। কোটা আন্দোলন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রদের আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরা উচিত ছিল, কিন্তু বিএনপি জামাত তাদের আন্দোলনে ঢুকে চালিয়েছে ধ্বংসযজ্ঞ। শিক্ষার্থীরা যখন অগ্নিসন্ত্রাসে নিজেদের সম্পৃক্ততা নিয়ে জানিয়েছে, তখনই পরিস্থিতি স্বাভাবিক করতে কারফিউ সিদ্ধান্ত নেয় সরকার। যারা আন্দোলন করেছে ধৈর্যের সহকারে বারবার তাদের কথা শুনেছি। যখন যেটা তারা দাবি করছে সেটা মেনেছি। মানার পরেও তারা কী করবে জানি না, কিন্তু তারা যখন আপনার সব কিছু বন্ধ করে দিল, সিজ করলো, তখন আপনাদের কি অবস্থাটা ছিল? কিন্তু এদের ছত্রছায়া, এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো? এখানে শিবির একেবারে এখন যেটা হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে, দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে। জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে, তা কেউ নাই। সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না, ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি মেয়ে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে সেটা আপনারা খোঁজ নেন যে অর্থগুলি কোথা থেকে আসছে। যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। এই অবস্থা পরিবর্তন হবে। অনেকটা আমরা শান্ত করে নিয়ে আসতে পেরেছি, অনেকটা আমরা এটাকে
আমি বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে। এই শিবির, জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো। 13-14তে অগ্নিসংযোগ যারা করেছে তাদের অনেকেই শাস্তি দেওয়া হয়েছে একবার জানি, কিন্তু শাস্তি দিয়েছে আবার জেল থেকে এসে তারা ওই একই চেহারা। তবে এবার অত সহজে ছাড়া হবে না। এ সময় প্রধানমন্ত্রীকে নিয়ে যে গুজব অপপ্রচার হয়েছে তারও সমালোচনা করেন তিনি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে দ্রুত ব্যবসা বাণিজ্য সচল করে দেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। আজকে আমি উদ্বিগ্ন আপনাদের ব্যবসা নিয়ে, সেই জন্য আপনাদের ডেকেছি। কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচল রাখতে হবে, এবং ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই কিন্তু আমি আপনাদেরকে ডেকেছি। কারণ এখানে আপনাদেরও সহযোগিতা দরকার, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো হবে না। আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো, এটা কোনো রাগ ডাক ব্যাপার না। প্রধানমন্ত্রী বলেন, সরকার ব্যবসায়ীদের সহযোগিতা করার সময় কে বিএনপি কে আওয়ামী লীগ সেটা কখনোই বিবেচনা করে না। যারা আমার দল করেন না, আমাদের হয়তো ভোটও দেয় না, তারাও কিন্তু ভালো ব্যবসা করে যাচ্ছে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পাশে থাকার অঙ্গীকার করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে তারা বলেছেন, দেশের অর্থনীতির উপরে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের প্রতিহত করতে হবে। তাই ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের নেওয়া যে কোনো পদক্ষেপে সমর্থন জানান তারা। দেশে চলমান অস্থিরতার মধ্যে ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। মঙ্গলবার বিকেলে সে আয়োজনে যোগ দেন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। এ সময় ব্যবসায়ীরা চলমান সংঘাতের নিন্দা জানিয়ে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। একাত্তরের সেই পরাজিত শক্তিরা আপনার মেট্রো রেল পছন্দ না, আপনার বঙ্গবন্ধু টানেল পছন্দ না, পদ্মা সেতু পছন্দ না, আপনার বিজেপি পছন্দ না, তারা চায় এ দেশকে অকার্যকর একটা রাষ্ট্রে পরিণত করতে। আসলে আমার নিজের কাছেই খুব খারাপ লাগছে যে স্বাধীন বাংলাদেশে এই রাষ্ট্রীয় সম্পদ এভাবে ধ্বংস করতে পারে, ভাবতেই পারি না। এ সময় শিগগিরই ইন্টারনেট চালু ও কারখানা খুলে দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। অনেকেই জোর দেন নিরাপত্তায়। অনলাইনে আমাদেরকে প্যাকিং যে সিম্বল দিতে হয়, বায়ারের পরে এটাকে অ্যাপ্রুভাল দিলে পরে আমরা অনুরোধ করব অন্তত স্বল্প পরিসরে হলো ইন্টারনেটটা যাতে আমাদের ইমিডিয়েট চালু করা যায়। আমরা এলাকার অ্যাডমিনিস্ট্রেশন ছাড় এলাকা ভিত্তিক ডিসিশন নেব। যদি দেখি যে আমার এলাকার সমস্যা হচ্ছে আমি বন্ধ করে দেবো, কিন্তু কারখানাগুলো খুলতে দেন, আমরা মানুষকে রাস্তা থেকে কারখানার ভিতরে নিয়ে আসি, আমরা চালু করি, আমরা চালু করতে দেন। এ সময় নীতি নির্ধারকরা বলেন, কোটা নিয়ে সরকার আর ছাত্রদের অবস্থান আলাদা ছিল না। হাইকোর্ট যখন একটি রায় দেয়, এটা তো রাস্তায় আন্দোলন করে পরিবর্তন করা যায় না। আমরা ধরে নিয়েছি তারা রাস্তায় নেমেছে, দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে, বলার চেষ্টা করছে, কিন্তু সরকার কিন্তু অ্যাটর্নি জেনারেলস অফিস আইনি লড়াইটা আবার করেছে। অর্থাৎ ছাত্রদের যে দাবি ছিল পরিপত্র পুনর্বহাল করা আর সরকারের যে কার্যক্রম, এটি কিন্তু একই জায়গায় ছিল। এই আন্দোলনের কারণে আমাদের ব্যবসায়ীদের অনেক কষ্ট হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে কাজ করতেছেন, আমরা সরকারের সবাই আমরা কাজ করতেছি। ইনশাআল্লাহ আমরা খুব শিগগিরই আমরা পুরো অবস্থাটাকে আমরা আবার একটা নরমালসিতে ইনশাআল্লাহ নিয়ে আসবো। উন্নয়নের ধারা ধরে রাখতে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ীরা, এবং তাই আমরা করেছি। হাসান আল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ধন্যবাদ জানাই। কোটা ইস্যুতে রাতেই প্রজ্ঞাপন জারি হতে পারে, এ বিষয়ে জানাতে এই মুহূর্তে যমুনা টেলিভিশনের সাথে যুক্ত হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। মাননীয় মন্ত্রী, জি, আপনি নিশ্চয়ই জেনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ব্যবসায়িক সংগঠনের সাথে যখন সভায় বসেছিলেন, তিনি বলেছেন যে হাইকোর্টের রায়টি ঠিক শিক্ষার্থীরা যেভাবে চেয়েছেন সেভাবেই হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যে আমরা যে হাইকোর্টের রায়ের উপরে আমরা যে পরিপত্র জারি করতে যাচ্ছি, সেটিও কিন্তু আসলে হাইকোর্টের যে আদেশটি আছে, রায়ের আদেশ,
সেটির আলোকেই কিন্তু আমরা করতে যাচ্ছি। অর্থাৎ শিক্ষার্থীরা যেভাবে চেয়েছিল সেই মূল যে বিষয়টি, মূল বক্তব্যটি সেটি ওখানে থাকবে। অর্থাৎ কোটার যে বিষয়টি আছে, মেধাতে 93% এবং কোটাতে 7%, ঠিক যেভাবে আছে ওইভাবেই থাকবে। আর আমরা মনে করছি যে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সেটি স্বাক্ষর করে দেবেন। স্বাক্ষর করলেই, অনুমোদন দিলেই তখন আমরা সেটা প্রজ্ঞাপন আকারে আমরা জারি করতে পারবো। তবে আমরা প্রজ্ঞাপনটা জারি আমরা অনুমোদিত কপিটি পেলেই বিস্তারিতভাবে আমরা বলতে পারবো। তবে আমাদের একটি কথাই বলতে চাই যে স্পষ্ট করে যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেই দিয়েছেন যে ঠিক সেভাবেই কিন্তু রায় হয়েছে যেভাবে শিক্ষার্থীরা চেয়েছিল। অর্থাৎ আমাদের প্রজ্ঞাপনটা ঠিক সেভাবেই আমরা জারি করতে যাচ্ছি। আমরা সেভাবেই সামারিটা পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সেটি অনুমোদন হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, হলে আমরা সেভাবেই দিতে পারবো। সেখানে একটি কথা আছে গ্রেডের বিষয়টি, যে সেটি কিন্তু সরাসরি মেধার মাধ্যমে নিয়োগের বিষয়টি আছে। তো সরাসরি নিয়োগটা হয়ে থাকে সাধারণত নবম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের চাওয়াটিও সেটি। তো আমি অবশ্যই এখানে এই কথাটি আছে যে সরাসরি নিয়োগ এবং আপনার গ্রেডের বিষয়টি, তো সেটি। আমাদের সাথে যুক্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে টানা কারফিউ সোমবার 1 ঘন্টা বাড়তি শিথিল সময় পেল নগরবাসী, আর এই সুযোগে নিজ নিজ জরুরি কাজ সেরে নিয়েছেন তারা। ওষুধ আর কাঁচা বাজারেও যথারীতি ভিড়, কিন্তু সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে নগদ অর্থ। মোবাইল আর্থিক সেবা থেকে শুরু করে ব্যাংকের এটিএম বুথ, জটিলতা ছিল সবখানে, যার ফলে প্রয়োজনে টাকা তুলতে না পেরে বিড়ম্বনায় পড়েন অনেকেই। কারফিউর তৃতীয় দিনে কারফিউ শিথিল ছিল 1 ঘন্টা বেশি। বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জরুরি প্রয়োজনে বাইরে বেরোতে পেরেছেন সাধারণ মানুষ। ছুটি করে চেষ্টা করেছেন কাজ সারার, জোগাড় করেছেন খাবার দাবার, সংসারের প্রয়োজনীয় রসদ। আর তাই সবচেয়ে ভিড় দেখা গেছে কাঁচা বাজার আর সুপার শপগুলোতে। খাদ্য ছাড়া তো চলে না মানুষের। ধরেন যারা আমরা মজুদ রেখে খাই না, প্রতিদিন কিনে আমাদের জন্য না খেয়ে থাকতে হবে। এই টাইমটা সেভ করতেছি, আর বাকিটা তো অনেক ক্রাইসিস টাইম, সাপ্লাইজও শেষের দিকে, তো কিছু বাজার করতে আসছি আর কি এই সময়টার মধ্যে। ওষুধের দোকানেও যথারীতি ভিড়। কারফিউর মধ্যে ছোটখাটো ফার্মেসিতে ওষুধ সরবরাহ নিয়ে ঘাটতি দেখা গেছে, তাই কারফিউ শিথিল হলেই অনেকে ছুটে যান বড় ফার্মেসিগুলোতে। আমরা মোটামুটি কোম্পানি আমাদেরকে হেল্প করছে। গতকাল 2 ঘন্টা ছিল, আজকে 3 ঘন্টা। আমাদের আল্লাহর মতে আছে, খুব একটা শর্ট পড়েনি এখন পর্যন্ত। টানা অচল অবস্থায় অনেকের হাতেই নেই নগদ টাকা, বন্ধ মোবাইল ব্যাংকিং, বন্ধ ব্যাংক লেনদেন। এই অবস্থায় ভরসা এটিএম বুথ, কিন্তু সেখানেও নানা কারণে অকার্যকর রাজধানীর বেশিরভাগ বুথ। তাই জরুরি কেনাকাটা করতে পারছে না সাধারণ মানুষ। চেষ্টা করছি ভাই, কিন্তু হচ্ছে না। গ্রামীণ সিমের সমস্যা, আপনার এয়ারটেল, রবি যে সিমগুলো আছে এরা ক্যাশ আউট করতে পারে, আর এখানে আমরা বিকাশ লেনদেন করতে পারি। লেবাররা আছে, ওদের কাছে টাকা পাঠাতে পারতেছে না, বিকাশও বন্ধ, এটিএমও বন্ধ। আজকে তো 2টা থেকে 5টা পর্যন্ত, আপনাদের জানাই নাই? জানাই না, আমরা 3টার সময় করছি। টাকা তোলার জন্য বুথে আসছি, এখন আইসাই যে বসে রয়েছি। এখন এরা বলতেছে যে এদের কন্ট্রোল রুম বলে দিচ্ছে 3টার থেকে খোলার জন্য। এই বিড়ম্বনা এইটাই আর কি, বসে আছি। টাকা তুলতে হবে, তো টাকা নাই ঘরে। সবার আশা শিগগিরই কেটে যাবে সব অস্থিরতা, স্বাভাবিক হবে জনজীবন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের নামে দুর্বৃত্তদের হামলায় ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ কয়েকটি জেলা পরিষদ ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। ঢাকা উত্তর সিটিতে এই ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে 205 কোটি টাকা বলেই জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। বিপুল ক্ষতির মুখে পড়েছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। পুড়েছে বর্জ্য অপসারণের কম্প্যাক্টর, কন্টেইনার ক্যারিয়ার, ওপেন ট্রাক, হাইড্রোলিক ল্যাডার। কম্প্যাক্টরগুলো কোরবানির আগেই যোগ হয় ঢাকা উত্তর সিটির বহরে। পুড়েছে মশক নিধনের যন্ত্র, ওষুধের ড্রাম, গাড়ি, কাভার্ড ভ্যান, জলাবদ্ধতা নিরসনের পাম্প। এছাড়া সড়ক, মিডিয়ান, ল্যাম্পপোস্টের ক্ষতিও দৃশ্যমান। সেবাদানকারী প্রতিষ্ঠানকে যদি এইভাবে টার্গেট করা হয়,
এটি অত্যন্ত দুঃখজনক এবং এটির আমি বিচার চাই। অনুরোধ করব আইনশৃঙ্খলা বাহিনীকে যত দ্রুত সম্ভব যারা এগুলো পুড়িয়েছে তাদেরকে আইনের আওতায় এনে জনসম্মুখে তাদের বিচার করতে হবে। এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবন ও গাড়িসহ নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায়। দুষ্কৃতিকারীরা যেখান থেকে এসে ঢাকাতে এরকম তাণ্ডব চালাইছেন এবং সারা বাংলা পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন, তাদের ব্যাপারে রাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নেবে। দুপুরে বাংলাদেশ টেলিভিশন ভবনে ক্ষতির চিত্র দেখতে যান তথ্য সচিব। জানান, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে বিটিভি। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হয়েছে আলাদা 2টি তদন্ত কমিটি। একটি তদন্ত কমিটি করে দিয়েছি যেটির ক্ষয়ক্ষতি নির্ধারণ করা। আমরা বলেছি 10 কার্যদিবসের মধ্যে এটি করতে। বিটিভিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য পেতে আরও সময় লাগবে বলে জানান তথ্য সচিব। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সবাই একসাথে কাজ করলে দেশের সার্বিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। হেলিকপ্টার ও সড়কপথে নাশকতাকারীদের ধ্বংসযজ্ঞের চিত্র পরিদর্শন করে গণমাধ্যমে এমনটাই জানান সেনাপ্রধান। বলেছেন, দেশের সম্পদ ধ্বংস করলে জনগণেরই দুর্ভোগ বাড়ে। গত কদিনের নাশকতায় অবর্ণনীয় ক্ষতির মুখে পড়েছে দেশ। ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় স্থাপনা, জনগণের জানমাল। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই সোমবার সকালে হেলিকপ্টারে করে পুরো ঢাকা ঘুরে দেখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উপর থেকে পর্যবেক্ষণ করেন নাশকতাকারীদের ধ্বংসযজ্ঞ। পরে সেনাপ্রধান সড়কপথে পর্যবেক্ষণ করেন রাজধানীর বেশ কয়েকটি এলাকা। শনির আখড়ায় বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি। ঘুরে দেখেন ধ্বংসযজ্ঞের চিত্র ও জানমালের ক্ষয়ক্ষতি। দেশের জনগণের অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে। পরে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে গণমাধ্যমের সাথে কথা বলেন সেনাপ্রধান। বর্ণনা দেন ধ্বংসযজ্ঞের। বলেন, সেনা মোতায়েনের 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। নৌ, বিমান, বিজিবি, পুলিশ ও র্যাব একসাথে কাজ করছে। তাই দ্রুতই পরিস্থিতি উন্নয়নের আশাবাদ জানিয়েছেন সেনাপ্রধান। যে পরিমাণ জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে অবর্ণনীয় এবং এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আর কতদিন লাগবে আমি জানি না। কি পরিমাণ জনগণের অর্থ যাবে সেটাও আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে সিগনিফিক্যান্ট ড্যামেজ। আমরা সবাই একসাথে কাজ করতে পারি, তাহলে আমরা এই পরিস্থিতি আরও উন্নতি করতে পারবো। জনগণের জানমাল রক্ষায় উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী নিষ্ঠার সাথে কাজ করছে জানিয়ে সেনাপ্রধান বলেন, ঢাকা চট্টগ্রাম লাইফলাইনে সাপ্লাই চেইন সচল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে। সাপ্লাই শুরু হয়ে গেছে, এখন এটাকে স্বাভাবিক হতে আমার ধারণা আর কিছু সময় হয়তো আপনাদের দিতে হবে। আপনারা জানেন যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চলেছে রাস্তায়, এখনও আমি দেখলাম বেশ কিছু গাড়ি পোড়া অবস্থায় আছে, ধ্বংসপ্রাপ্ত হয়ে। ওগুলোকে পরিষ্কার করতে হবে, পাবলিকের মধ্যে একটু কনফিডেন্স নিয়ে আসতে হবে। সেনাপ্রধান বলেন, গণমাধ্যম দায়িত্বশীলতার সাথে সংবাদ প্রচার করে নিরাপত্তা বাহিনীকে প্রেরণা জুগিয়েছে। বলেন, ধ্বংসলীলায় বিনষ্ট হয় রাষ্ট্রীয় সম্পদ, তাতে কেবল জনগণেরই দুর্ভোগ বাড়ে। জনগণের এই সম্পদ ক্ষয়ক্ষতির মাধ্যমে কি লাভ আমি জানি না। আমরা সবাই সাফার করছি। ইন্টারনেট ডাউন, ইন্টারনেটে এটাকে ঠিকভাবে আবার আসতে কিছু সময় লাগবে। ইলেকট্রিসিটি, বিভিন্ন ফ্যাসিলিটিস, যে সমস্ত ওয়াটার, সুয়ারেজ, এভরিথিং। দেশ আর দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব সকলের বলেও উল্লেখ করেন সেনাপ্রধান। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সরকার উৎখাতের ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। গত কয়েকদিনে যারা সহিংসতা করেছে তাদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। তিনি বলেছেন, নাশকতাকারীদের মূল টার্গেট ছিল পুলিশ। হামলায় 3 সদস্য নিহত হয়েছেন। আর ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, নাশকতার ঘটনায় দায়ের 30টি মামলায় রাজধানীতে এখন পর্যন্ত অন্তত 600 জনকে গ্রেফতার করা হয়েছে।
দুপুরে রাজধানীর যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি ঘুরে দেখেন ডিএমপি কমিশনার। এই সড়কটি দখল করে নাশকতাকারীরা পুলিশের উপর হামলাসহ পুরো এলাকায় হামলা ভাঙচুর চালায়। সেনাবাহিনীর সহায়তায় এই এলাকার পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ডিএমপি কমিশনার বলেন, সহিংসতা চালাতে 2 মাস আগ থেকে এসব এলাকায় বাসা ভাড়া নেয় দুর্বৃত্তরা। তারাই চালায় নাশকতা, তাই তাদের তথ্য নিতে কাজ করছে পুলিশ। হামলাকারীরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের গ্রেফতার করা হবে। 013202020 এই নম্বরে আপনারা মেসেজ করে অথবা ফোন করে নাশকতাকারীদের তথ্য দিলে আমরা একটি একটি করে খুঁজে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো কন্যারেই থাক না কেন সকল অপতৎপরতাকারীদের, সকল সন্ত্রাসীদের, সকল নাশকতাকারীদের, সকল দুষ্কৃতিকারীদের ধরে আনার সামর্থ্য বাংলাদেশ পুলিশের রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে, এলাকায় এলাকায় গিয়ে ব্লক রেড করে আমরা তাদেরকে খুঁজে বের করছি। আর আইজিপি বলেন, সরকার উৎখাতের ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। গত কয়েকদিনে যারা সহিংসতা চালিয়েছে তাদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, কিন্তু একটি বিশেষ মহল এ থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে এবং জ্বালাও পোড়াও এর কার্যক্রম শুরু করেছে। আমরা সবসময় বাংলাদেশ পুলিশের সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে আমাদের সদস্যরা দায়িত্ব পালন করেছে। আপনারা লক্ষ্য করেছেন, ন্যূনতম যে বল প্রয়োগ করা দরকার সেইটুকু প্রয়োগ করে আমরা চেয়েছি তাদেরকে কন্টেইন করতে। এই পরিস্থিতি কোনো ক্রমে মেনে নেয়নি এবং তাদেরকে দমন করার জন্য, কার্যকরভাবে দমন করার জন্য যা করা প্রয়োজন সরকার করছে এবং করবে। এ সময় র্যাবের মহাপরিচালক, এসবি প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 3 ঘন্টা বিরতির পর কারফিউ চলছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর সাথে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নুনবী সরকার। এই মুহূর্তে রয়েছে রাজধানীর বাংলা মোটর এলাকায়। চলছে কারফিউ এবং চলছে সাধারণ ছুটি। অন্য কারফিউয়ের দিনের তুলনায় বিকেলবেলা আজকে সড়কে মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে। জরুরি প্রয়োজনে যেরকম মানুষ বের হয়েছেন, আবার অনেকেও গৃহবন্দী থাকা অবস্থায় তারা ভালো লাগছিল না, এই কারণে সড়কে তারা বেরিয়েছেন, রাস্তার পরিবেশ দেখছেন। ঘরে থাকতে বলছে, কতক্ষণ থাকবে ঘর মানুষ? আমি তো একা না, এখানে অনেক মানুষ আছে। এইভাবে কি দেশ চলবো? দেশটা আগে যেরকম ছিল এরকম আমরা দেখতে চাই। দেখতেছি যে রাস্তাঘাটে ফাঁকা রাস্তা, এই জন্য আসলাম দেখতে। বাসায় কোনো টিভি নাই, আর মোবাইল তো সংযোগ বিচ্ছিন্ন, কিছুই শুনতে পারতেছি না, কিছুই দেখতে পারতেছি না। আগে প্রতিদিন 2 বার ফোন চার্জ দিতাম, এখন একদিন দিচ্ছি, 3 দিন ধরে এখনো ফোনের চার্জ পড়াই নাই। রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী তাদের অবস্থান নিয়েছে এবং তাদের অবস্থান ধরে রেখেছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সড়কে থেমে থেমে টহল দেওয়া হয়েছে। রয়েছে বিজিবির সদস্যরা, র্যাবের সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছেন যে আজকে সহিংসতার মতো ঘটনা চোখে পড়েনি। সাধারণ মানুষ এরকম অবস্থা থেকে পরিত্রাণ চেয়েছেন খুব দ্রুতই। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে তৃতীয় দিনের মতো কারফিউ চলছে। কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর টহল তল্লাশি চলছে। 3 ঘন্টার জন্য কারফিউয়ে শিথিলতা। কিছুটা স্বস্তি নিয়ে ঘর থেকে বের হয়েছে মানুষ। জরুরি প্রয়োজনের জন্য কেউ ছুটছেন বাজারঘাটে, কেউ বা ওষুধের দোকানে। তবে বাজারে গিয়েও স্বস্তি নেই। প্রত্যেকটা নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। সরবরাহ ঘাটতির অজুহাতে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছেন বিক্রেতারা। এতে বেশ ক্ষুব্ধ ক্রেতারা। এখন বেড়ে গেছে। কাঁচামরিচ আমি নিজেই কিনলাম 80 টাকা 250 গ্রাম। কারফিউ যখন শিথিল হয়, যখন সবাই কাস্টমার খুব তাড়াহুড়া করে নিতে, আমাদের অতীতে খুব হিমশিম খাইতে হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমার মনে হয় যে যেহেতু সব যানবাহন চলছে না, এই কারণে একটু মূল্যটা বেশি মনে হচ্ছে। তবে কারফিউ চলাকালীন সময়ে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে তল্লাশি, জিজ্ঞাসাবাদ। সীমিত পরিসরে দেখা মিলছে রিকশার চলাচল। মানুষজন তেমন একটা চলাচল করতেছে না, দোকানপাট তো সবই বন্ধ। তাছাড়া আমার বাসা হচ্ছে নদীর উপর, নদীর উপর থেকে তো পাহাড়ই হইতে পারতেছে না। প্রেসে চাকরি করি, প্রিন্টিং প্রেসে। আমাদের আজকে ছুটি নাই তো, বন্ধ দেয়নি, এই জন্য আমাদের ডিউটি করতে যেতে হচ্ছে।
রাজশাহীতে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি টহলে আছেন সেনা সদস্যরা। জায়গায় জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে চলাচলকারীদের। দিন মজুরি কাম করে, কাম করলে ধরেন আমার খাওয়া জুটে না হলে জুটে না। আমার আম্মুর অসুখ, মেডিকেলে যাচ্ছি। সিলেটে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া পাহারায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘর থেকে বের হলেই পড়তে হচ্ছে তল্লাশির মুখে। আজকে সকাল থেকে শান্তি শৃঙ্খল পরিবেশ রয়েছে, কারফিউ চলমান আছে, লোকজন এবং যান চলাচল নেই বললেই চলে। সারাদিনে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। নদীবেষ্টিত জেলাগুলোতে তৎপর রয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। নৌযান নিয়ে টহল দিচ্ছেন এলাকাগুলোতে। আমাদের মূল লক্ষ্য জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি স্থাপনার সুরক্ষা দেওয়া এবং জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এমন পরিস্থিতিতে চলাফেরা নয়, দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় সাধারণ মানুষ। জারিন অর্নি, যমুনা নিউজ। দেশের বিভিন্ন স্থানে নাশকতায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। গতরাত থেকে বিভিন্ন জেলায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 1.5 শতাধিক ব্যক্তিকে। রংপুর সিটি কর্পোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলর সহ গ্রেফতার করা হয়েছে 25 জনকে এবং গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই বিএনপি জামায়াতের নেতাকর্মী। লক্ষ্মীপুরে বিএনপি জামায়াতের 15 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নওগাঁ পৌরসভার মেয়র ও বিএনপি নেতা নাজমুল হক সনিকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া নাশকতার অভিযোগে বিএনপি জামায়াতের 25 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 28, জামালপুরে 18, খুলনায় 16, কক্সবাজারে 11, হবিগঞ্জে 11, গোপালগঞ্জে 10, দিনাজপুরে 3 আর লালমনিরহাটে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা তো মনে করি যে আসলে এগুলি কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের হতে পারে না, বাট অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এদের রাজনৈতিক পরিচয় আছে। কারণ আমরা চিহ্নিত রাজনৈতিক দলের কয়েকজন নেতাকর্মীকে দেখেছি, তারা এই সংঘর্ষের নেতৃত্ব দিয়েছে, উস্কানি দিয়েছে, ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে জ্বালাও পোড়াওয়ের একেবারে সামনে সারিতে থেকেছে। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। দুপুরে গেরুয়া, ইসলামনগর ও পান্দুয়া এলাকায় অভিযান চালানো হয়। বিভিন্ন বাসাবাড়িতেও তল্লাশি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতেই এই অভিযান বলে পুলিশ জানিয়েছে। শিক্ষার্থীদের উপর পুলিশ ও আওয়ামী লীগ যৌথভাবে হামলা চালিয়ে দেশে ভয়াবহ অরাজকতা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বললেন, কারফিউ দিয়ে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার। কাল্পনিক অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে। মির্জা ফখরুল বললেন, সংঘাত, নিপীড়ন, নির্যাতন করে সরকার টিকে থাকতে পারবে না। শিগগিরই জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। দেশে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য করে বললেন, বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে, বিনা অপরাধে নেতাকর্মীদের আটক করে অমানসিক নির্যাতন চালানো হচ্ছে। দ্রুত বিএনপি নেতাকর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ভোগান্তি কমেনি বিদ্যুৎ গ্যাসের প্রিপেইড মিটারের গ্রাহকদের। সোমবারও ডেসকো তিতাস অফিসে শত শত গ্রাহক ভিড় করেন। বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, ইন্টারনেট না থাকায় অটো রিচার্জ সম্ভব হচ্ছে না। সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। দ্রুত বিদ্যুৎ পাওয়ার আশায় স্ত্রীকে লাইনে দাঁড় করিয়ে 10 মাসের শিশুকে নিয়ে রাজধানীর ভাটারা ডেসকো অফিসের সামনে বাবা আনোয়ার হোসেন। গতকাল আমরা সারা রাতে ছিলাম বিদ্যুৎ ছাড়াই, তো ছোটবাবু যেহেতু ছিল আমরা সারা রাত ওই পাখা দিয়ে বাতাস করেছিলাম। রোববারের মতো সোমবার সকাল থেকেই বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকোর প্রতিটি অফিসে গ্রাহকদের ভিড় দেখা গেছে। কারেন্ট নাই, পানি নাই, বাচ্চা কাচ্চা নিয়ে রাত দিন মনে করেন খুবই কষ্টে আছি আমরা, খুবই কষ্টে। গতকালকে সকাল 10টায় আসছি, বিকাল 5টার দিকে চলে গেছি, তবুও কার্ড রিচার্জ করতে পারি না। দুনিয়ার হয়রানি এই আমাদের কারেন্ট নিয়ে এত হয়রানি কেন? আমরা তো এই দেশের নাগরিক, আমাদেরও তো অধিকার আছে সুষ্ঠুভাবে বাঁচার। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় রিচার্জ করা যাচ্ছে না প্রিপেড মিটার। শেষ হয়ে গেছে অনেকের ইমার্জেন্সি ব্যালেন্সও। বাধ্য হয়ে ছুটছেন ডেসকো অফিসে। কারেন্ট নাই, 2-3 ধরে ফ্যান চালাতে পারি না, বাচ্চা নিয়ে থাকা যায় না কষ্টে। আমাদের এখন টাকা পয়সা যায়, কারেন্ট চলে যায়, লাইন আপডাউন করতেছে। ডেসকো বলছে, সাধারণ ছুটি আর কারফিউর মধ্যেও গ্রাহক সেবা নিশ্চিত করতে প্রাণপণ চেষ্টা করছেন তারা। সাধারণ ছুটির মধ্যেও আমাদের সমস্ত লোকজন নিয়ে এসে গতকালকে আমরা 12টা পর্যন্ত কাজ করে যত গ্রাহক গতকালকে আসছিল সবাইকে আমরা সার্ভিস দিছি, ভোগান্তি লাঘব করছি। আজকেও আমরা সকাল থেকে কাজ করতেছি এবং আশা করতেছি যে 5টার মধ্যে সমস্ত গ্রাহককে আমরা বেন্ডিং করে দিতে পারবো।
তবে কর্তৃপক্ষের এমন আশ্বাসে খুব একটা সন্তুষ্ট নন প্রিপেড মিটারের গ্রাহকরা। তাদের দাবি, ভোগান্তি থেকে মুক্তির একমাত্র পথ সবার মিটারে অটো রিচার্জ নিশ্চিত করা। ওনারা তো জানে যে কোন কোন গ্রাহকের টাকা নাই, ওনারা অটো রিনিউ করে দিলে হয়ে যায়। 4-5 ঘন্টা লাইনে দাঁড়া 2000 টাকা ভরছি, পরে এখন কার্ড পাঞ্চ করে দিকে টাকা ঢুকে না, এখন আবার এই 4-5 ঘন্টার লাইনে। তবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, ইন্টারনেট না থাকায় সম্ভব হচ্ছে না অটো রিচার্জ। পরিস্থিতি স্বাভাবিক করতে আরেকটু সময় চাইলেন তিনি। এখন যে ডিজিটালি ইন্টারনেটকে ইউজ করে আমরা দিতে পারবো না। অফিসে গেলে পরে তাদের এখানে মেশিন আছে, তার মানে স্বয়ংক্রিয় মেশিন আছে, সেটা তারা কার্ডটাকে দেওয়ার পরে রিচার্জ করে দিতে পারছে। সেখানে যেহেতু ধরেন 4টা মেশিন লাইন হয়ে গেছে 1500, এইটাই একটা ঝামেলা ছিল গতকালকে, এবং এটা এখন কমে আসছে। বিদ্যুতের পাশাপাশি গ্যাসের প্রিপেড মিটারের গ্রাহকরাও আছেন চরম ভোগান্তিতে। বলছেন, গ্যাস না থাকায় দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। গ্যাস না হইলে 4 দিন পর্যন্ত রান্না বান্না ওই রুটি খাইছি খাই। কার্পুর মধ্যে রিস্ক নিয়ে আসতে হয়েছে, তারপর কি করা? আরো কয়েকটা সেন্টার খোলা হোক, তাহলে মানুষের কষ্টগুলো লাঘব হবে। কেবল বিদ্যুৎ আর গ্যাস নয়, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় নিত্য সেবা পেতে ভোগান্তিতে সাধারণ মানুষ। যত দ্রুত সম্ভব এই সংকট নিরসনে সরকারের প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। অবকাঠামো মেরামত শেষে আজ রাতে ইন্টারনেট চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকা চট্টগ্রাম অপটিক্যাল ফাইবার লাইন মেরামতের কাজ পুরোদমে চলছে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, এই ফাইবার লাইনের 40টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেটা সেন্টারগুলো সেবা উপযোগী করার কাজে এগিয়েছে। টানা 5ম দিনের মতো ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অ্যাপ ভিত্তিক পরিষেবাও মিলছে না, চলছে না সফটওয়্যার প্রতিষ্ঠানের কার্যক্রম। কল সেন্টার সহ আউটসোর্সিংয়ের দেশ জুড়ে ছড়িয়ে থাকা ফ্রিল্যান্সারদের কাজও বন্ধ। এতে করে বিরূপ প্রভাব পড়েছে আন্তঃযোগাযোগ এবং বাণিজ্যিক তথ্যের লেনদেনেও। দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ ভালো নেই। উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে। মরার উপরে খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে নিত্যপণ্যের বাড়তি দাম। আবার ইন্টারনেট না থাকায় কেবল তথ্য নয়, ঘরবন্দি মানুষ বিনোদনহীন কয়েকদিন ধরে। সব মিলিয়ে নিদারুণ অস্বস্তিতে সাধারণ মানুষ। এ অবস্থার দ্রুত পরিবর্তনের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। দেশ জুড়ে চলছে কারফিউ, প্রশাসনকে সহায়তায় মাঠে সেনাবাহিনী। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে তল্লাশি। রাস্তায় সাধারণ মানুষ নেই বললেই চলে। যারাও বেরিয়েছেন নেহায়েত বাধ্য হয়ে জরুরি কাজে। এত নিরাপত্তা, তবু গত কয়েকদিনের ঘটনায় ভুক্তভোগী মানুষের মনে এখনো ভয়, আতঙ্ক। চাকরির সুবাদে আমাদের রাস্তায় বেরোতে হয়, বেরোতে হলে একটা আতঙ্ক নিয়ে কাজ করি। হয়তো একটা আছে, তারপরে বের হতেছে, কারণ জরুরি ওই যে একটা অপারেশন ছিল। সবকিছু বন্ধ থাকলেও পেশেন্টের ট্রিটমেন্ট তো আর বন্ধ থাকা যাবে না। সবচেয়ে বিপদে দিন এনে দিন খাওয়া মানুষ, যেমন এই রিক্সা চালক বাবু। বেলা 12টা পর্যন্ত 1টি টাকাও আয় হয়নি তার। নিজের খাওয়া তো দূরের কথা, মালিকের জমা 150 টাকা কিভাবে দিবেন সেটিই তার বড় চিন্তা। আমাদের প্রচুর খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, রিক্সা টানতে পারতেছি না। এখন চিন্তা করতেছি বাড়িতে যাওয়ার, মানে বাস ভাড়ার টাকাটা হলে আমি যেভাবে হোক বাড়িতে চলে যাব। আগে থেকেই লাগামহীন দ্রব্যমূল্যের পাগলা ঘোরা। কারফিউয়ের অজুহাতে তা আরেক দফা নাকানি চুপানি খাওয়াচ্ছে সাধারণ মানুষকে। যদিও খাদ্যপণ্য পরিবহন কারফিউয়ের আওতামুক্ত। সবকিছুতেই 50 থেকে 60 টাকা, 100 টাকা, 200 টাকা কেজিতে বাইরে গেছে। খুবই কষ্ট হইতেছে। 10 টাকার জিনিস 30 টাকা দিয়ে কিনতে হইতেছে। আমরা কেমন বলতে পারবো যে জিনিস দাম কমাই দিলে কমাতে পারবে। সংকটের এই সময়ে বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেটবিহীন দেশ। ফলে প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন না মানুষ। ব্যাহত হচ্ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, এমনকি অনলাইন ব্যবসা বাণিজ্যও ধ্বংসের মুখে। সত্য মিথ্যার মিশেলে ছড়াচ্ছে নানা গুজব। দেশের পরিস্থিতি কেমন, স্বাভাবিক না অস্বাভাবিক, তা সম্পর্কে কিছু বুঝতে পারতেছি না। বাসায় বসে একটু ওয়াইফাই দেখবো, নেট দেখবো, খবর দেখবো, কোনো কিছুই দেখতে পাইতেছে না। সঠিক তথ্যটা জানতে পারছি না। কারণ যাই হোক, সংকটের সমাধান চাই সাধারণ মানুষ। দাবি একটাই, আবারও স্বাভাবিক হোক দেশ, সচল হোক অর্থনীতি, আস্থা ফিরুক মানুষের। সেই সাথে সব ধরনের হত্যাকাণ্ড আর সহিংসতারও বিচার চান তারা। আগে দেশটা যেরকম ভালো ছিল, অনেক এরকম ভালো আমরা সবাই চাই।
আমরা অনুরোধ করি খুব শীঘ্রই জানি আমরা শান্তিভাবে বসবাস করতে পারি। দেশের পরিস্থিতি ভালো হইলে আমাদের ভালো। আমরা চাই শান্তি, আমরা চাই আপনার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। উইমেন এন্টারপ্রেনিয়রশিপ বলেন, আপনি অন্যান্য ফ্রিল্যান্স জবগুলো বলেন, সেগুলো তারা করতে পারছে না। এই মুহূর্তে সব কিছু স্থবির হয়ে আছে। ফলে কত মানুষ যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা খুব দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে তুলতে হবে, নয়তো বেকারত্বের প্রভাব কিন্তু আরও বেশি পড়বে। প্রত্যাশা সংকট কাটিয়ে আবারও স্বাভাবিক ধারায় ফিরবে দেশ, দেশের মানুষ। পরিস্থিতি যাই হোক, এই অবস্থা দ্রুত অবসান চান সাধারণ মানুষ। তারা বলছেন জীবন ধারণ দিনকে দিন কঠিন হচ্ছে তাদের, আর তাই সরকার, দায়িত্বশীল কিংবা সব রাজনৈতিক পক্ষ তাদের কথা যেন ভাবেন, কারণ শেষ পর্যন্ত দেশটা মানুষের জন্য। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।